সো হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে নিউপ্লাসিয়া। সো আমরা আজকে নিউপ্লাসিয়া নিয়ে আলোচনা করব এবং খুবই সিম্পলিফাইড ওয়েতে আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমে আমাদের হচ্ছে কিছু টার্ম একটু জেনে নিতে হবে, যেগুলো হচ্ছে নিউপ্লাসিয়া চ্যাপ্টারটাকে আরও বেশি ইজি করবে আমাদের জন্য, ঠিক আছে? সো আমরা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে নিউপ্লাসিয়া, ওকে? এই নিউপ্লাসিয়া হচ্ছে আমাদের আজকে ভিডিওর টপিক। সো নিউপ্লাসিয়া জানার আগে আমরা কিছু টার্মে, যেমন হোয়াট ইজ নিউপ্লাসিয়া। নিউপ্লাসিয়া বলতে আমরা বুঝি হচ্ছে নিউ গ্রোথ, হ্যাঁ, নিউ গ্রোথকে আমরা বুঝি নিউপ্লাসিয়া। নিউপ্লাজম কাকে বলে? টিউমারকেই আমরা নিউপ্লাজম বলি। তাহলে হচ্ছে যেটা টিউমার সেটাই হচ্ছে কি নিউপ্লাজমও বলা যায়। আর টিউমার মানে তো একটা সোয়েলিং, এখানে একটা সোয়েলিং অবশ্যই হবে। আর আমরা যে টিউমার ক্যান্সার নিয়ে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় পড়াশোনা করি সেটাকে আমরা বলি অনকোলজি। সো দ্য স্টাডি অফ টিউমার হচ্ছে অনকোলজি বোঝায়, ঠিক আছে? সো আমরা এখান থেকে মেন যেটা জানতে হবে, নিউপ্লাসিয়া মানে নিউ গ্রোথ, মানে হচ্ছে একটা ইনিশিয়াল গ্রোথ থেকে নানান কারণে বিভিন্ন মিউটেশন এর কারণে হচ্ছে আমার অ্যাবনর্মাল গ্রোথ হবে, অনেক গ্রোথ হবে, হ্যাঁ। সো এটা হচ্ছে নিউ গ্রোথ হচ্ছে। সো এগুলো হচ্ছে আমার নিউপ্লাসিয়াতে আমরা দেখবো। সো আমরা যদি পরের স্লাইডে যাই, সো এখানে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অনকোজেনিক সিগন্যালিং পাথওয়ে। এটা পড়লে হচ্ছে আমরা বুঝতে পারবো কেন আসলে অ্যাবনর্মাল গ্রোথগুলো হচ্ছে। ফর এক্সাম্পল, আমাদের কি হয়, আমরা আমরা আমি একটু এটা হচ্ছে যদি একটু ড্র করে দেখানোর চেষ্টা করি তাহলে হচ্ছে ব্যাপারটা ইজি হবে, ওকে? আচ্ছা, সো এই যে ফর এক্সাম্পল আমি যদি এটা একটা, ফর এক্সাম্পল এটা একটা সেল, ওকে? এই সেলের এখানে হচ্ছে একটা গ্রোথ রিসেপ্টর থাকে। এই গ্রোথ রিসেপ্টরে সবসময় এসে একটা গ্রোথ ফ্যাক্টর বাইন্ড করবে, হ্যাঁ। সো গ্রোথ রিসেপ্টর আছে, অ্যান্ড যদি আমরা যে গ্রোথ ফ্যাক্টরটা দেখাই, ফর এক্সাম্পল এটা একটা গ্রোথ ফ্যাক্টর, ওকে? সো এটা যখন এসে গ্রোথ ফ্যাক্টরটা যখন, এই যে গ্রোথ ফ্যাক্টর, বা আমি এটাকে জিএফ লেখার চেষ্টা করলাম, গ্রোথ ফ্যাক্টর, আর এটা হচ্ছে গ্রোথ রিসেপ্টর, জি আর লেখার চেষ্টা করলাম। গ্রোথ ফ্যাক্টরটা যখন গ্রোথ রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন আমার একটা সিগন্যাল যায়। এই সিগন্যালটা গিয়ে আমার হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ওইসব প্রসেসের মাধ্যমে একটা জিন প্রোটিন তৈরি করবে, যেটা হচ্ছে আমাদের কি করবে, মাইটোসিসকে স্টিমুলেট করবে বা সেলটাকে সংখ্যায় বাড়াতে হেল্প করবে, হ্যাঁ। সো হচ্ছে এটা হচ্ছে যে আমি যদি এখন এটাকে দেখানোর চেষ্টা করি যে এখানে হচ্ছে যে এটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, এখানে হচ্ছে আমার গ্রোথ রিসেপ্টর আছে, হ্যাঁ। তাহলে গ্রোথ ফ্যাক্টর, এখানে হচ্ছে আমার গ্রোথ রিসেপ্টর আছে, ওকে? এই গ্রোথ ফ্যাক্টরটা এসে গ্রোথ রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, তখন একটা সিগন্যাল গেল, হ্যাঁ। এটাকে বলে সিগন্যাল ট্রান্সমিশন বাই ক্যাসকেট অফ সিগন্যাল ট্রান্সডাকশন মলিকুল। মানে যে সিগন্যালটা, সেই সিগন্যালটা গেলে কী হবে, এই যে ইনিশিয়েশন অফ ডিএনএ ট্রান্সক্রিপশন, আমাদের সে ডিএনএ ট্রান্সক্রিপশনটা এখানে আমার ইনিশিয়েট হবে, যে এটা যে এখানে হচ্ছে ইনিশিয়েশন অফ ডিএনএ ট্রান্সক্রিপশন। তারপর হচ্ছে একটা জিন এক্সপ্রেস হবে, এক্সপ্রেশনের মাধ্যমে কী হবে, আমাদের সেল ডিভিশনটা স্টার্ট হবে। সো মেন কথা হচ্ছে আমাদের এই গ্রোথ ফ্যাক্টর আছে, এখানে গ্রোথ ফ্যাক্টর গ্রোথ রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, একটা সিগন্যাল আসবে, সিগন্যাল আসার পরে একটা জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে কী হবে, নতুন নতুন সেল ডিভিশন স্টার্ট হবে। এটা হচ্ছে আমার নর্মাল মাইটোসিসের নিয়ম। এখন চিন্তা করো, কোনো কারণে যদি আমার গ্রোথ ফ্যাক্টর আসলো না, তাও হচ্ছে সে কি হচ্ছে, অ্যাবনর্মালি সে হচ্ছে মাইটোসিস করে যাচ্ছে অনেক অনেক অনেক। তো গ্রোথ ফ্যাক্টর অ্যাবসেন্ট, তাও কি মাইটোসিস হয়? এটা কি নর্মাল? না, এটা অবশ্যই নর্মাল না। নর্মালি নিয়ম হচ্ছে গ্রোথ ফ্যাক্টর যখন আসবে, গ্রোথ রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এসে, তাহলে আমার মাইটোসিস হবে যতটুকু হওয়া দরকার। কোনো কারণে গ্রোথ ফ্যাক্টর আসলো না, তাও হচ্ছে মাইটোসিস হচ্ছে, কেন? কারণ হচ্ছে আমাদের মিউটেশন হয়ে গেছে। মিউটেশন হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, অ্যাবনর্মাল গ্রোথ হওয়ার মাধ্যমে যে অ্যাবনর্মাল গ্রোথ অনেক অনেক একটা অ্যাবনর্মাল মাস তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি নিউপ্লাসিয়া বা টিউমার বা নিউপ্লাজম, ওকে? সো আমি কি ফাইনালি এখানে বোঝার চেষ্টা করলাম, আমি যদি এই পুরোটাকে হচ্ছে রিমুভ করে আরেকবার বলার চেষ্টা করি, কমপ্লেক্স না করে, হ্যাঁ। সো হচ্ছে ফাইনালি আমার ইনিশিয়ালি যে একটা সেল, ইনিশিয়ালি হচ্ছে আমার একটা সেল, এখানে গ্রোথ রিসেপ্টর আছে, এটা আমার গ্রোথ ফ্যাক্টর। যখন কেবলমাত্র গ্রোথ এই জিএফ বা গ্রোথ ফ্যাক্টর এসে গ্রোথ রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, তখনই আমার কি হবে, জিন এক্সপ্রেশনের মাধ্যমে নর্মালি হচ্ছে আমার মাইটোসিস হবে, ঠিক আছে? নর্মালি মাইটোসিস হওয়ার কথা যতটুকু। কিন্তু কোনো কারণে গ্রোথ ফ্যাক্টর আমার অ্যাবসেন্ট আছে, কোনো কারণে আমার গ্রোথ ফ্যাক্টর অ্যাবসেন্ট, এই যে গ্রোথ ফ্যাক্টরটা আমার অ্যাবসেন্ট, তাও যদি আমার মিউটেশনের কারণে অ্যাবনর্মালি মাইটোসিস হতে থাকে, সেটা দেখা যায় কোয়াড্রিপল, মানে অনেক ডাবল পরিমাণ বাড়তেছে। সো বাড়তে বাড়তে এটা একটা অ্যাবনর্মাল মাস তৈরি করে। এই অ্যাবনর্মাল মাসটাকে তখন আমরা বলি কি, নিউপ্লাজম বা টিউমার, ওকে? আচ্ছা, এটা হচ্ছে ইনিশিয়াল বেসিক। এখন আমরা যদি নিউপ্লাজমের ডেফিনেশনটা দেখি, তাহলে দেখি আমরা অলরেডি বললাম অ্যাবনর্মাল মাস অফ টিস্যু, যে অ্যাবনর্মাল মাস অফ টিস্যু।
তাহলে নিউপ্লাজমের যেই ডেফিনেশনটা এটাকে বলা হয় উইলস ডেফিনেশন। তাহলে এই নিউপ্লাজম ইজ অ্যান অ্যাবনর্মাল মাস অফ টিস্যু দ্য গ্রোথ অফ হুইচ এক্সিস্টস অ্যান্ড ইজ আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ দ্য নর্মাল টিস্যু অ্যান্ড পারসিস্ট ইন দ্য সেম এক্সেসিভ ম্যানার আফটার সিজেশন অফ দ্য স্টিমুলি হুইচ অ্যাবোক্ট দ্য চেঞ্জেস। এটা উইলস ডেফিনেশন ব্রিটিশ অনকোলজিস্ট দিয়েছিলেন। সেখানে কি বলার চেষ্টা করলাম, ওই যে আমরা এখানে দেখেছিলাম, আমরা কি দেখেছিলাম বলো, আমাদের এইরকম একটা ছিল, আমাদের হচ্ছে যে এখানে চিত্রটার মধ্যে যে গ্রোথ ফ্যাক্টর ছিল, গ্রোথ রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন আমার মাইটোসিস হয়, কিন্তু কোনো স্টিমুলেশন মানে গ্রোথ ফ্যাক্টর আসলো না, তাও স্টিমুলেশন যদি না আসে মিউটেশনের কারণে, স্টিমুলেশন ছাড়াও অ্যাবান্ডেন্ট পরিমাণে কি হচ্ছে মাইটোসিস হচ্ছে, সেটা তো নর্মাল না। তার মানে এটাই এখানে যে বলার চেষ্টা করলাম পরের স্লাইডটাতে, যেটাতে যে uncoordinated with that of normal and persist in the same excessive manner after cessation of the stimuli। এই যে দেখো গ্রোথ ফ্যাক্টরটা কিন্তু আমার আসে নাই, তাও কি হচ্ছে আমার মাইটোসিস হচ্ছে। এটাই বললে persist in the same excessive manner after cessation of the stimuli which evoke the changes। ওকে, সো এটা আমাদের একটু মেমোরাইজ করে নিতে হবে। এটি স্টেপ বাই স্টেপ, এটা রবিন্স থেকে নেওয়া, স্টেপ বাই স্টেপ এটা হচ্ছে ভেঙে বললে তখন আমাদের ব্যাপারটা ইজি হয়। ওকে, এখন উইলস ডেফিনেশনের কয়েকটা কি কথা হচ্ছে, এখানে হচ্ছে অ্যাবনর্মাল মাস হবে, যে অ্যাবনর্মাল একটা সরি আমি একটু লেখার চেষ্টা করি, অ্যাবনর্মাল মাস হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে হবে কি হবে, সিজেশন অফ দ্য স্টিমুলি, মানে সিজেশন অফ দ্য স্টিমুলি ছাড়াও আমার কি হবে, পারসিস্ট করবে এটা, মানে এটা বাড়তেই থাকবে। আচ্ছা, এখন আমরা দেখি উইলস ডেফিনেশনের কিছু এক্সেপশন আছে। আমরা তো বললাম উইলস ডেফিনেশনে কি হয়, হচ্ছে অ্যাবনর্মাল মাস তৈরি হয়, কিন্তু একটা টিউমার আছে যেমন কার্সিনোমা ইনসিটু, এটা আমরা পরবর্তীতে কোনো টপিকে দেখব, কার্সিনোমা ইনসিটু এটা কিন্তু কোনো অ্যাবনর্মাল মাস না, তাও তার সে হচ্ছে উইলস ডেফিনেশন ফলো করতেছে না। আমরা বললাম কি নিউপ্লাজমের ডেফিনেশনে সে অবশ্যই একটা অ্যাবনর্মাল মাস হবে, বাট উইলস ডেফিনেশনে সে হচ্ছে যে এক্সেপশন যেটা, যেমন কার্সিনোমা ইনসিটু সে অ্যাবনর্মাল মাস না, বাট তাও সে কি একটা নিউপ্লাজম বা টিউমার। আবার আচ্ছা, আমরা বললাম উইলস ডেফিনেশনের মাধ্যমে যদি আমরা স্টিমুলাই ছাড়া কি হয়, এই টিউমারটা হতে থাকে বা বাড়তে থাকে, মাইটোসিস হতে থাকে, কিন্তু হরমোন ডিপেন্ডেন্ট যে নিউপ্লাজমগুলো আছে, এই যে হরমোন ডিপেন্ডেন্ট নিউপ্লাজম যেগুলো আছে, এটা ডাজ নট পারসিস্ট আফটার সিজেশন অফ দ্য স্টিমুল। অর্থাৎ হরমোন ডিপেন্ডেন্ট নিউপ্লাজমগুলো যখন হরমোন আর কাজে না করে তখন এগুলো আর পারসিস্ট করে না। কিন্তু আমরা তো উইলস ডেফিনেশনে বলেছিলাম যে স্টিমুলেশন ছাড়াও সে বাড়তে থাকবে, কিন্তু হরমোন ডিপেন্ডেন্ট নিউপ্লাজম যেগুলো আছে স্যার, সেগুলো কিন্তু স্টিমুলেশন ছাড়া বাড়বে না। ওকে, সো আমাদের ভাইভাতে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য হরমোন ডিপেন্ডেন্ট নিউপ্লাজমস, আমরা এগুলোর নাম বলে দিব, এই যে যেমন কার্সিনোমা প্রস্টেট, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, তারপর থাইরয়েড কার্সিনোমা, এগুলো কিন্তু হরমোন ডিপেন্ডেন্ট। ওকে, হরমোন ডিপেন্ডেন্ট, আচ্ছা একটু মনে রাখবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি পরবর্তীতে যাই, সেটা হচ্ছে তাহলে উইলস ডেফিনেশনের দুইটা কিছু এক্সেপশন তো দেখলাম আমরা, যেমন কার্সিনোমা ইন সিটু এটা মাস না। সো এইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের পরবর্তীতে মডার্ন ডেফিনেশন এসেছে, যেটা এবং আমাদের ফুলফিল করে ডেফিনেশনটা। তো মডার্ন ডেফিনেশনটা কি, মডার্ন ডেফিনেশনটা খুবই সুন্দর, সেটা একটু জানতে হবে। এটা হচ্ছে আমাদের মডার্ন ডেফিনেশন, যে এ নিউপ্লাজম ইজ এ জেনেটিক ডিসঅর্ডার অফ সেল গ্রোথ। কার জেনেটিক ডিসঅর্ডার? এটা সেল গ্রোথের একটা জেনেটিক ডিসঅর্ডার, এবং এটাকে ট্রিগার করে কে স্যার, এটা এমনি মনে রাখতে হবে যে এটাকে ট্রিগার করে অ্যাকোয়ার্ড অর লেস কমনলি ইনহেরিটেড মিউটেশন। সো এটাকে ট্রিগার করে কে, এই যে জেনেটিক সেল গ্রোথটাকে ট্রিগার করে কে, এই মিউটেশন এফেক্টিং এ সিঙ্গেল সেল অর ইটস কলোনি। এটা একটা সিঙ্গেল সেলকেও এফেক্ট করতে পারে, অথবা সেলের অথবা অনেক সেল আছে সেটাকে বলে সেল কলোনি, সেটাকেও এফেক্ট করতে পারে। সো মডার্ন ডেফিনেশনটাকে ওভারঅল কি বলতে পারি, এ নিউপ্লাজম ইজ এ জেনেটিক ডিসঅর্ডার অফ সেল গ্রোথ, এবং এটা কে ট্রিগার করে, ট্রিগার্ড বাই অ্যাকোয়ার্ড অর লেস কমনলি ইনহেরিটেড মিউটেশনস এফেক্টিং এ সিঙ্গেল সেল অর অ্যান্ড ইটস ক্লোনাল প্রোজেনি। ঠিক আছে, সো আমরা উইলস ডেফিনেশন দেখলাম এবং হচ্ছে মডার্ন ডেফিনেশনটা দেখলাম। আচ্ছা, এখন একটা টিউমার সেল বা নিউপ্লাসের কী কী কম্পোনেন্ট থাকতে পারে, হ্যাঁ, এই যে কম্পোনেন্টস অফ টিউমার। একটা টিউমার সেলের আচ্ছা দুইটা কম্পোনেন্ট থাকে। সো আমি যদি এই কম্পোনেন্টগুলো একটু দেখানোর চেষ্টা করি তাহলে ব্যাপারটা ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা হচ্ছে একটু টিউমার সেলের কম্পোনেন্ট দেখি, এখানে আঁকার ট্রাই করি আমরা এই পেজটাতে, এগুলো হচ্ছে ইরেজ করে দিলাম। আচ্ছা, তো আমাদের যে টিউমার সেল, এটা হচ্ছে আমাদের যদি একটা টিউমার সেল আমরা আঁকি এখানে, ওকে, এটা হচ্ছে আমাদের একটা টিউমার সেল, এটা একটা টিউমারের ভিতরে কিছু সেল আছে, হ্যাঁ, এগুলোকে বলে টিউমার সেল বা নিউপ্লাস্টিক সেল, এবং এর পিছনে কিছু, এটাকে আমি একটু ব্ল্যাক করে দিই, কিছু সাপোর্টিভ ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, সাপোর্টিভ ব্যাকগ্রাউন্ডে যে কালো কালো কানেকটিভ টিস্যু বা সাপোর্টিভ ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো কালো কালো দিলে সেটা ভালো বোঝা যায়। ওকে,
তখন দেখো যে এই লালগুলা কি, এগুলো হচ্ছে আমার নিউপ্লাস্টিক সেল, আর কালোগুলা কি, এগুলো হচ্ছে সাপোর্টিভ ব্যাকগ্রাউন্ড। ওকে, সো দুইটা জিনিস নিয়ে গঠিত। ওই যে আমরা এখানে একটু দেখি, তাহলে নিউপ্লাসিয়াও কিন্তু টিউমার দুইটা, একটা হচ্ছে প্যারেনকাইমা। এই যে নিউপ্লাস্টিক যে সেলগুলোর কথা বললাম, নিউপ্লাস্টিক যে সেলগুলোর কথা বললাম সেগুলোকে আমরা বলি প্যারেনকাইমা। সো নিউপ্লাস্টিক সেল, এই যে ভিতরে যে আঁকলাম যে নিউপ্লাস্টিক সেল ছিল, এগুলোকে আমরা বলি এই প্যারেনকাইমা। ওকে, প্যারেনকাইমা। আর স্ট্রোমা কি, ওই যে পিছনে যে কালো কালো ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড, এগুলোকে বলি স্ট্রোমা বা সাপোর্ট দেয় এটা সেলগুলোকে, এই জন্য বল সাপোর্টিভ স্ট্রোমা। সো অল টিউমার্স হ্যাভ টু বেসিক কম্পোনেন্টস, প্যারেনকাইমা অ্যান্ড স্ট্রোমা। প্যারেনকাইমা মানে কি, এই নিউপ্লাস্টিক সেলগুলোকে আমরা বলছি প্যারেনকাইমা। আর স্ট্রোমা মানে কি, এরা হচ্ছে নন নিউপ্লাস্টিক সেল, এরা সেল না, এরা হচ্ছে ডিরাইভ ফ্রম কানেকটিভ টিস্যু, ব্লাড ভেসেল অথবা ইমিউনিটির সাথে এদের রিলেশন থাকতে পারে। সো স্ট্রোমা কি দিয়ে তৈরি, কানেকটিভ টিস্যু, ব্লাড ভেসেল। ওকে, এখন হোয়াট আর দ্য বেসিক ইম্পর্টেন্স অফ নিউপ্লাস্টিক সেল বা প্যারেনকাইমা অর স্ট্রোমা? এই প্যারেনকাইমার পরিমাণ দেখে বা প্যারেনকাইমা বা নিউপ্লাস্টিক সেলগুলো দেখে আমরা একটা টিউমারের বায়োলজিক্যাল বিহেভিয়ার, বা এটা কি বিনাইন নাকি মেলিগনেন্ট, বা এই টিউমারটা নাম কিভাবে আসলো, এগুলো আমরা কি করতে পারি, ডিটারমাইন করতে পারি। সো এক কথা মনে রাখো, প্যারেনকাইমা থেকে আমরা কি পারি, যে বায়োলজিক্যাল যে বিহেভিয়ারটা আছে, বায়োলজিক্যাল বিহেভিয়ার অফ টিউমার জানতে পারি। আর স্ট্রোমা থেকে আমরা কি জানতে পারি, স্ট্রোমার থেকে আমরা হচ্ছে যে গ্রোথ অফ দ্য প্যারেনকাইমা, এটা হচ্ছে গ্রোথ অ্যান্ড স্প্রেড, যে একটা টিউমার কত তাড়াতাড়ি গ্রোথ হবে বা কীরকম স্প্রেড হবে সেটা আমরা জানতে পারি হচ্ছে এই যে এই থেকে, স্ট্রোমা থেকে। ঠিক আছে, সো এ হচ্ছে আমাদের এখানে দুইটি কথা, এই যে গ্রোথ অ্যান্ড স্প্রেড আমি লিখে রেখেছি। ঠিক আছে, সো প্যারেনকাইমার সাথে কি রিলেটেড, এই প্যারেনকাইমার সাথে কি রিলেটেড, বিহেভিয়ার, মানে বিহেভিয়ার রিলেটেড। আর হচ্ছে স্ট্রোমার সাথে কি রিলেটেড, স্ট্রোমার সাথে হচ্ছে গ্রোথ অ্যান্ড স্প্রেড রিলেটেড। সো দুইটা কথা, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো একটু জানতে হবে। ঠিক আছে, সো আমরা পরে যাই। এই যে এখন আমরা এটা ডেসমোপ্লাসিয়া সম্পর্কে একটু জানবো। হ্যাঁ, ডেসমোপ্লাসিয়াটা কি, এটা ভাইবার জন্য খুব গুরুত্বপূর্ণ। ডেসমোপ্লাসিয়াটা কিছু না, আমরা বললাম না যে হচ্ছে টিউমার সেলের মধ্যে কি কি থাকে, প্যারেনকাইমা থাকে আর স্ট্রোমা থাকে। এখন ডেসমোপ্লাসিয়াতে কি হয়, একটা জিনিসের পরিমাণ বেড়ে যায়। এই যে দেখো, হোয়েন প্যারেনকাইমাল সেল স্টিমুলেট দ্য ফরমেশন অফ অ্যাবান্ডেন্ট কোলাজেনাস স্ট্রোমা, মানে কোনো টিউমার সেলে যখন স্ট্রোমার পরিমাণ, এই স্ট্রোমার পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ডের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে, তখন সেই টিউমারটাকে আমরা ডেসমোপ্লাসিয়া বা সেই নিউপ্লাজমটাকে আমরা ডেসমোপ্লাসিয়া বলতে পারি। আমি কি বলার চেষ্টা করলাম, আমি যদি একটু এটাকে যদি আঁকার ট্রাই করি, হ্যাঁ, ওই পেজটাতেই যেখানে আমি একটু আঁকি, এই যে এটা হচ্ছে আমার একটা টিউমার, এটা হচ্ছে আমার নিউপ্লাস্টিক সেল বা প্যারেনকাইমা। তো নর্মালি নিউপ্লাস্টিক সেল থেকে যদি এই ব্যাকগ্রাউন্ডগুলো বেশি থাকে, ব্যাকগ্রাউন্ড, এই আমার টার্মটাকে একটু খেয়াল করো, ব্যাকগ্রাউন্ড সাপোর্টিভ, এই যেগুলো সাপোর্ট দেয়, সাপোর্টিভ স্ট্রোমা, মানে বিল্ডিংয়ের পিলারের মতো এগুলো সাপোর্ট দেয়। হ্যাঁ, তো এগুলো যদি কোনো কারণে অনেক বেশি হয়ে যায় টিউমার সেল থেকে বা নিউপ্লাস্টিক সেল থেকে, দেখো নর্মালি থাকার কথা ছিল এরকম যে টিউমার সেল একটু বেশি থাকে, ওগুলো সাপোর্টগুলো কম থাকে, কিন্তু কোনো টিউমারে কি হয়, এই নিউপ্লাস্টিক সেলগুলা অনেক বেশি থাকে, সাপোর্টিভ ব্যাকগ্রাউন্ডটা টু মাচ, অনেক বেশি হয়ে যায়, তখন সেই টিউমারগুলোকে আমরা এগ্রেসিভ টিউমার বলি। এগ্রেসিভ মানে অনেক বেশি বাড়তেছে, এগ্রেসিভ টিউমার। সো ওই টিউমারগুলোকে আমরা ডেসমোপ্লাসিয়ার আন্ডারে ফেলতে পারি। সো এখানে আমি লেখার চেষ্টা করলাম, হোয়েন প্যারেনকাইমাল সেল স্টিমুলেট দ্য ফরমেশন অফ অ্যান অ্যাবান্ডেন্ট কোলাজেনাস স্ট্রোমা, মানে স্ট্রোমাগুলো অনেক বেড়ে যাবে, ইজ রেফার্ড এজ ডেসমোপ্লাসিয়া। এর এক্সাম্পল, বেস্ট এক্সাম্পল হচ্ছে সেরাস কার্সিনোমা অফ ব্রেস্টের একটা কার্সিনোমা আছে, সেটাকে আমরা সেরাস কার্সিনোমা। এই যে আমরা একটা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার দেখার চেষ্টা করি। সো এখানে একটু লক্ষ্য করো, এই যে এগুলো হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের প্যারেনকাইমাল সেল, যে বেগুনি কালার বলো বা ব্লু কালার বলো, প্যারেনকাইমাল সেল। ওকে, বাট এই যে ব্যাকগ্রাউন্ড স্ট্রোমাগুলা কত পরিমাণে, এই যে যত লাল দেখতেছি এগুলো সব ব্যাকগ্রাউন্ড স্ট্রোমা। সো এক্সেসিভ পরিমাণ ব্যাকগ্রাউন্ড স্ট্রোমা দেন প্যারেনকাইমাল সেল। সো এটা একটা কি এগ্রেসিভ টিউমার, বা এটাকে আমরা বলতে পারি ডেসমোপ্লাসিয়া। ঠিক আছে, এর এক্সাম্পল কি বললাম, সেরাস কার্সিনোমা অফ ব্রেস্ট। আচ্ছা, এরপরে আসো, এখন আমরা একটা টিউমার বিনাইনও হতে পারে, মেলিগনেন্ট হতে পারে, এই টার্মগুলো আমরা আগেও শুনেছি। সো একটা বিনাইন টিউমারের কীভাবে আমরা নামকরণ করব বা একটা মেলিগনেন্ট টিউমারের কীভাবে নামকরণ করব সেটা আমরা একটু দেখব। সো আমরা এটাকে নোমেনক্লেচার বলা হয়, নামকরণ। সো একটা বিনাইন টিউমারের নামকরণের ক্ষেত্রে আমরা সাফিক্স হিসেবে আমরা কি যুক্ত করি, আমরা যুক্ত করি ওমা। হ্যাঁ, ফর এক্সাম্পল একটা বিনাইন টিউমার, আমরা একটু পরেই দেখি যে একটা বিনাইন টিউমারের নামের শেষে যদি ওমা থাকে, অলওয়েজ নামের শেষে যদি ওমা থাকলেই সেটা কি টিউমার, সেটা হচ্ছে আমার বিনাইন টিউমার। সো আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, যেমন দেখো ফাইব্রাস টিস্যু থেকে নামটা আসছে ফাইব্রো,
এখন ফাইব্রাস টিস্যুতে যদি কোনো বিনাইন টিউমার হয় সেটার নামের শেষে যদি আমি ওমা যুক্ত করে দিই, এই ওমা 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 যুক্ত করে দিই, সেটার নাম হয়ে যায় ফাইব্রোমা। সো এই যে ফাইব্রো সাথে লাস্টে ওমা আছে, ওমাটা দেখে আমি বুঝতে পারছি এটা একটা বিনাইন টিউমার, BENIGN, এটা একটা বিনাইন টিউমার, ঠিক আছে। আবার ফ্যাটি টিস্যু থেকে কোনো টিউমার যদি অ্যারাইজ করে এবং সেটা যদি বিনাইন হয়, তাহলে ফ্যাট মানে ওখান থেকে আসছে লাইপো, আর শেষে আমি যুক্ত করলাম ওমা, সো এটাকে আমরা বলতে পারি লাইপোমা, ঠিক আছে। সো এরকমভাবে যাদের নামে শেষে ওমা আছে সেটাকে আমরা বলবো কি বিনাইন টিউমার। সো ওই যে আমরা হচ্ছে এখানে যদি বিনাইন টিউমারের লিস্টে একটু ফলো করি তাহলে হচ্ছে আমাদের জন্য এটা হয়ে যায় যে বিনাইন টিউমারের লিস্টে যদি আমরা একটু ফলো করি। হ্যাঁ, দেখো এই ফাইব্রাস টিস্যু থেকে আসলো ফাইব্রোমা, ফ্যাটি টিস্যু লাইপোমা, কার্টিলেজ থেকে আসছে কন্ড্রোমা, বোনসের সেলগুলোকে অস্ট্রিও, এখান থেকে আসছে অস্ট্রিওমা, স্কেলেটাল মাসেলকে বলবো র্যাপডোমায়োমা, স্মুথ মাসেলকে লাইওমায়োমা, ব্লাড ভেসেলকে হেমানজিওমা, লিমফেটিক ভেসেল থেকে আসছে লিমফেনজিওমা, ঠিক আছে। এটা আমরা পরে দেখবো, এটা এখানে দেখার দরকার নেই, এটা আমরা পরে দেখবো ম্যালিগন্যান্টের নামকরণের সময়। তারপরে স্কিন সারফেস থেকে আসলে সেটাকে বলে স্কোয়ামাস সেল কার্স পেপিলোমা, শুধু স্কিন থেকে আসলে বলে বেজাল সেল পেপিলোমা, গ্ল্যান্ড থেকে আসলে বলে অ্যাডেনোমা। সো অল অফ দেজার কি এরা কি সবাই হচ্ছে আমার বিনাইন টিউমার। হ্যাঁ, এরা সবাই আমার হচ্ছে বিনাইন টিউমার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা কনক্লুশন আসলাম, বিনাইন টিউমারের শেষে উমা থাকে। এখন কিছু এক্সেপশন আছে যে নামের শেষে উমা আছে বাট দে আর নট বিনাইন। ওমা, এটা আবার কেমন কথা যে নামের শেষে উমা আছে বাট হচ্ছে বিনাইন না। সো এরকম কিছু টিউমারের নাম আমাদের একটু জানতে হবে যে নামের শেষে উমা বাট নট বিনাইন। যেমন হচ্ছে আমরা যদি এখানে দেখার চেষ্টা করি, একটু ওয়েট, হ্যাঁ, এই যে সাম টিউমার্স হুইচ এন্ড উইথ সাফিক্স ওমা বাট নট বিনাইন, এরা কারা কারা আছে আমার একটু জানতে হবে। এরা কারা কারা যে যাদের নামে শেষে ওমা আছে বাট তারা বিনাইন টিউমার না, তারা মেলিগন্যান্ট টিউমার হয়ে যায়। যেমন আছে মেলানোমা। আমি এখানে একটা নেমোনিক্স লেখার চেষ্টা করছি, সেটা MS ধোনি, ইন্ডিয়ার প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার। সো এম দিয়ে তোমরা কি মনে রাখবে, এম মানে হচ্ছে মেলানোমা, MA মেলানোমা। এসে কি মনে রাখবে, এসে মনে রাখবে হচ্ছে সেমিনোমা, সেমিনোমা। অ্যান্ড ডিতে কি মনে রাখতে পারো, ডিসজার্মিউনোমা, ডিসজার্মিউনোমা, ঠিক আছে। এগুলো দিয়ে তুমি মনে রাখতে পারো। আবার এইচ দিয়ে কি মনে রাখতে পারে, হ্যাপাটোমা, ঠিক আছে। তারপরে আরও আছে তোমার, এগুলো মনে রাখতে পারো তুমি, আছে তোমার লিম্ফোমা, কন্ড্রোমা, হ্যাঁ, গ্লায়োমা, এগুলো তুমি মনে রাখতে পারো। সো ওভারঅল তুমি 5টা মনে রাখো অ্যাটলিস্ট। মেলানোমা, এসে হচ্ছে সেমিনোমা, ডিতে হচ্ছে ডিসজার্মিনোমা, এইচে কি হ্যাপাটোমা, এরকমভাবে তুমি মনে রাখো। আরও স্পেশালি মনে রাখতে পারো কন্ড্রোমা, লিম্ফোমা, ইটস আপ টু ইউ কয়টা মনে রাখতে পারো, ঠিক আছে। তাহলে এই টিউমারগুলোর নামের শেষে কিন্তু ওমা দেখে বলা যাবে না এরা কি বিনাইন টিউমার, নো। এরা নামের শেষে ওমা আছে বাট এরা ওই রুলসটা ফলো করতেছে না, এরা মেলিগন্যান্টের মধ্যে চলে যায়। সো প্রশ্নটা এইভাবে আসতে পারে, নেম সাম মেলিগন্যান্ট টিউমার উইথ সাফিক্স ওমা। সো তোমার তো মনে হতো আরে ওমা তো বিনাইনে থাকে, তাহলে এটা কি মেলিগন্যান্ট হওয়া সম্ভব? হ্যাঁ, এই কয়েকটা টিউমারের ক্ষেত্রে সেটা সম্ভব। ওকে, আচ্ছা, এখন আমরা একটু মেলিগন্যান্ট টিউমারের নামকরণে যাই। মেলিগন্যান্ট টিউমারের নামকরণে যদি আমরা যাই, মেলিগন্যান্ট টিউমার, সো এটা কীভাবে হয় নামকরণটা? মেলিগন্যান্ট টিউমারের নামে, কোনো টিউমারের নামে শেষে যদি দুইটা জিনিস পাও, একটা হচ্ছে সার্কোমা, 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 অথবা কার্সিনোমা, অথবা কার্সিনোমা, এই যে কার্সিনোমা, সার্কোমা অথবা কার্সিনোমা পাও, তাহলে সেটা হচ্ছে আমার কিসের মধ্যে পড়ে, সেটা হচ্ছে আমার বিনাইন টিউমারের মধ্যে পড়ে। এই যে দেখো কার্সিনোমা, বা এখানে বললাম আমরা সার্কোমা, ঠিক আছে। সো মেলিগন্যান্ট টিউমারের নামকরণে দুইটা জিনিস আসবে, হয় সার্কোমা অথবা কার্সিনোমা। এখন কখন সার্কোমা বলবো আর কখন কার্সিনোমা বলবো, যদি সেটা মেজেনকাইমাল সেল অরিজিন হয়, ধরো তার অরিজিনটা বা রোডটা যদি হয় মেজেনকাইমাল সেল থেকে, তখন তার নামটা হয়ে যায় সার্কোমা। আর যদি এপিথেলিয়াল সেল অরিজিন হয় তখন আমরা তাকে বলি হচ্ছে কার্সিনোমা। এগুলো আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করেছি, তাহলে হচ্ছে বারবার কী হয়, স্লাইড দেখলে চোখের মধ্যে একটু প্রেশার পড়ে, আমার পার্সোনালি মনে হয়, বা একটু বিরক্ত লাগে। সো আমি কিছু জিনিস স্লাইড না করে আমি খাতায় লিখে দেওয়ার চেষ্টা করেছি। সো এপিথেলিয়াল সেল অরিজিন হলে আমরা বলবো কার্সিনোমা, আর হচ্ছে মেজেনকাইমাল সেল অরিজিন হলে বলবো স্ট্রোমা। এপিথেলিয়াল সেল কার্সিনোমা। এখন এপিথেলিয়াল সেলের মধ্যে তো আবার স্কোয়ামাস সেল আছে, বা হচ্ছে কলামনার সেল আছে। যদি সে স্কোয়ামাস সেল থেকে আসে, যদি সে স্কোয়ামাস সেল থেকে আসে তখন তার নাম হয়ে যায় হচ্ছে কি স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর যদি সে কলামনার সেল থেকে আসে, যে এখানে আমি দেখানোর চেষ্টা, যদি সে কলামনার সেল থেকে আসে তার নাম হয়ে যায় অ্যাডেনো কার্সিনোমা। কি হয়ে যায়? অ্যাডেনো কার্সিনোমা। তাহলে আমি কি বললাম, নামের শেষে সার্কোমা অথবা কার্সিনোমা থাকলে সে মেলিগন্যান্ট টিউমার, ইয়েস। অ্যান্ড মেলিগন্যান্ট টিউমার যদি কখন সার্কোমা বলবো, সার্কোমা কোনো কিছুর নামের শেষে থাকলে বোঝা যাবে তার অরিজিন কে, তার মাদারকে, মেজেনকাইমাল সেল। আর যদি কার্সিনোমা থাকে তাহলে বোঝা যাবে তার অরিজিন হচ্ছে এপিথেলিয়াল সেল থেকে, ঠিক আছে। যদি স্কোয়ামাস সেল থেকে আবার আসে তার মধ্যে অবশ্যই সে কার্সিনোমা, কিন্তু নামের শেষে কি বলবো, স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর কলামনার সেল থেকে আসলে তাকে বলবো অ্যাডেনো কার্সিনোমা, ঠিক আছে।
ওকে, এরপরে আমরা আগানোর চেষ্টা করি। যেমন এখন তো আমরা বিনাইন মেলিগন্যান্ট দুইটাই জানি, আমরা মাত্র বিনাইনটা পড়লাম, নামে শেষে ওমা থাকবে, তাহলে মেলিগন্যান্টে কী থাকবে, এই যে ফাইব্রোসার্কোমা, সার্কোমা নামে শেষে সার্কোমা, লোকেট হিয়ার, লাইপোসার্কোমা, কন্ড্রোসার্কোমা, অস্টিওসার্কোমা, র্যাবডোমায়োসার্কোমা, ঠিক আছে। আবার দেখো এই যে এগুলা শেষ আছে কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা, অ্যাডেনো কার্সিনোমা। সো দিস ইজ মাস্টার টেবিল। আমাদের এটা লক্ষ্য রাখলে আমরা বিনাইন এবং মেলিগন্যান্ট টিউমারের নামকরণ ভালো করে করতে পারবো, ঠিক আছে। সো দিস ইজ সুপার ইম্পর্টেন্ট, ওইটা তোমরা একটু দেখে নেবে। ওকে, এখন আসি আমরা জানি একটা টিউমার প্রথমে হচ্ছে বিনাইন থাকে, মানে মোটা এত খারাপ না, অ্যাগ্রেসিভ না, তারপরে এটা কি হয়, তারপরে এটা মেলিগন্যান্টের দিকে আস্তে আস্তে ট্রান্সফরমেশন নেয়। সো বিনাইন অ্যান্ড মেলিগন্যান্টের মধ্যে কেমনে ডিফারেন্সিয়েট করে আমরা এটা শিখবো। বাট কিছু কিছু টিউমার আছে যেগুলো হচ্ছে কি কেবল মেলিগন্যান্ট, মানে এটা কখনো বিনাইন হয় না, এটাকে বলা হচ্ছে হুইচ মেলিগন্যান্ট টিউমার হ্যাভ নো বিনাইন কাউন্টার পার্ট, মানে এদের কোনো বিনাইন কাউন্টার পার্ট নাই। নিয়ম তো ছিল আগে বিনাইন হবে তারপর মেলিগন্যান্ট হচ্ছে এরকম, কিন্তু কিছু কিছু টিউমার আছে এগুলো হওয়া মানেই সেটা মেলিগন্যান্ট হয়ে গেল। যেমন হচ্ছে লিউকোমিয়াস, বা যেটাকে বাংলায় আমরা ব্লাড ক্যান্সার বলতে পারি, লিম্ফোমাস, বেজাল সেল কার্সিনোমাস, সেমিনোমা, এমব্রায়োনাল কার্সিনোমা, উইলস টিউমার, এগুলো সবগুলো হওয়া মানেই একদম অবস্থা খারাপ, মানে এগুলা কি মেলিগন্যান্ট, এগুলার বিনাইন কোনো অংশ নাই। আবার কিছু 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 টিউমার আছে এগুলো হলে এত ওরিড হওয়ার দরকার নেই, এগুলো হচ্ছে শুধু কি বলে শুধু হচ্ছে আমাদের ইয়ের দিকেই থাকে, বিনাইনের দিকে থাকে, মেলিগন্যান্ট সহজে হয় না। যেমন হচ্ছে জায়েন্ট সেল টিউমার অফ বোন, এই যে জায়েন্ট সেল টিউমার অফ বোন, এটার মধ্যে কি নাই, কোনো মেলিগন্যান্ট কাউন্টার পার্ট নাই, সে শুধু বিনাইনের দিকে থাকে, ঠিক আছে। আমরা এগুলো একটু ভাইবার জন্য জেনে নেব। সো আমরা পরে একটু আসি, এখন কোনটাকে বিনাইন টিউমার বলবো আর কোনটাকে মেলিগন্যান্ট টিউমার বলা যায় সেটা একটু আমরা দেখি যে এদের ডেফিনেশনটা আসলে কি। সো একটা টিউমারকে তখনই বিনাইন বলা যাবে যখন সে মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্সটা দেখতে খুব এত এগ্রেসিভ মনে হবে না, কি সেটা ইনোসেন্ট, যে না সে এত খারাপ না, সে ইনোসেন্ট আছে, এবং ধরে নেওয়া হবে, ধরে নেওয়া মানে ইমপ্লাইং ধরে নেওয়া হবে যে সে যে জায়গায় তার অরিজিন সে জায়গায় আছে, বেশি জায়গায় সে ছড়ায় যায় নাই। সো এটাকে যদি আমরা বইয়ের ভাষায় বলতে চাই তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়, ধরো এটা হচ্ছে আমার বেসমেন্ট, আমি যদি এদিকে একটা বেসমেন্ট মেমব্রেন আঁকার চেষ্টা করি, এখানে আমি একটা টিউমার দিলাম। সো এটা এই বেসমেন্ট মেমব্রেনের উপর হলো, এটা এখনও ছড়ায় যায় নাই বা চারদিকে ছড়ায় যায় নাই, যে জায়গায় আছে সেই জায়গায় আছে, ইমপ্লাইং দ্যাট রিমেন লোকালাইজড, যে জায়গায় লোকালি তৈরি হয়েছে সে জায়গায় আছে। সো সংজ্ঞাটাকে আমি যদি এবার বলতে চাই, হোয়েন এ টিউমার ইজ সেড টু বি বিনাইন হোয়েন ইটস গ্রস অ্যান্ড মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স আর কনসিডার্ড রিলেটিভলি ইনোসেন্ট, লোকেট হিয়ার, এটা ইনোসেন্ট থাকবে, এবং ইমপ্লাইং দ্যাট ধরে নেওয়া হয় যে রিমেন লোকালাইজড, এটা লোকালাইজড আছে, এটা কোনো জায়গায় স্প্রেড হয় নাই, রিমেন লোকালাইজড অ্যাট ইটস সাইট অফ অরিজিন, যে জায়গায় এটা তৈরি হয়েছে বা যে জায়গায় সৃষ্টি হয়েছে সে জায়গায় এটা আছে, এবং জেনারেলি অ্যামনেবল টু সার্জিক্যাল রিমুভাল। ওকে, মানে কি সার্জিক্যাল রিমুভাল করে নিলেই আমার ট্রিটমেন্টটা প্রায় শেষ। আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, বিনাইন অ্যান্ড মেলিগন্যান্ট টিউমারের মধ্যে কী হয়, ট্রিটমেন্ট পারপাসটা কী। বিনাইনের মধ্যে কিন্তু টিউমারটা শুধু কেটে ফেললে মোটামুটি আমাদের ট্রিটমেন্ট শেষ, এটা ছড়ানোর, স্প্রেড করার বা মেটাস্টেসিস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু মেলিগন্যান্ট টিউমারটা অলরেডি এখানে মেটাস্টেসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সো এটা দেখা যায় অন্যান্য অর্গানেও স্প্রেড করে ফেলে। সো ওইটা যদি শুধু জাস্ট আমরা যে জায়গায় টিউমারটা হয়েছে সেই জায়গায় থেকে কেটে ফেলে দিই, তাহলে আমার ট্রিটমেন্ট প্ল্যান শেষ না, এরপর আমাদের রেডিওথেরাপি বা কেমোথেরাপি ওগুলোর দিকে আগাতে হয়, ঠিক আছে। কিন্তু বিনাইন টিউমারে কিন্তু সার্জিক্যাল রিমুভাল করলে এটা অ্যামনেবল, মোটামুটি শেষ। সো ওভারঅল বিনাইন টিউমারের সংজ্ঞাটা কী বলবো, হোয়েন ইটস গ্রস অ্যান্ড মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স আর কনসিডার্ড রিলেটিভলি ইনোসেন্ট, ইমপ্লাইং দ্যাট ইট উইল রিমেন লোকালাইজড অ্যাট ইটস সাইট অফ অরিজিন অ্যান্ড ইটস জেনারেলি অ্যামনেবল টু সার্জিক্যাল রিমুভাল, ঠিক আছে। ওকে, তাহলে এখানে তিনটা কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে ইনোসেন্ট, দুই হচ্ছে লোকালাইজড, এবং সার্জিক্যাল রিমুভালের মাধ্যমে অ্যামনেবল। ওকে, এবার আসো মেলিগন্যান্ট টিউমারের ডেফিনেশনে। মেলিগন্যান্ট টিউমারের ডেফিনেশনে যদি আমরা আসি, সেটাতে কী দাঁড়ায় যে একটা টিউমারকে কখন মেলিগন্যান্ট বলা হয়, যখন ইট ক্যান ইনভেড অ্যান্ড ডেস্ট্রয় অ্যাডজেসেন্ট স্ট্রাকচার অ্যান্ড স্প্রেড টু ডিস্টেন্স সাইট। মানে এখন কিন্তু টিউমারটা এই বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে চলে যাবে, হ্যাঁ, বেসমেন্ট মেমব্রেনকে সে ক্রস করে চলে যাওয়ার ক্ষমতা রাখে, এই যে এটা যেখানে টিউমারটা কি সে বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে চলে যাবে। এবং ধরো ফর এক্সাম্পল এটা আমার হচ্ছে লিভারে আমারটা হলো, লিভার থেকে এটা ব্রেনেও চলে যেতে পারে, তার মানে কি ডিস্টাল সাইটেও এটা চলে যেতে পারে। সো এই টিউমার ইজ সেড টু বি মেলিগন্যান্ট হোয়েন ইট ক্যান ইনভেট মানে যুক্ত হওয়া, ইনভেট অ্যান্ড ডেস্ট্রয় অ্যাডজেসেন্ট স্ট্রাকচার, এই বেসমেন্ট মেমব্রেনের সাথে যুক্ত হয়ে এটাকে একটু ডেস্ট্রয় করে দিল। So when it can invade and destroy adjacent structure and spread to distant sites, so অবশ্যই malignant টিউমারে এটা স্প্রেড করতেছে। ওকে, সো এটা হচ্ছে নর্মাল ডেফিনেশন। এখন বিনাইন এবং মেলিগন্যান্ট টিউমারকে আমরা কিছু মানে কীভাবে একটু ডিফারেন্সিয়েট করতে পারি, এখানে কিছু কি টার্ম আছে,
যে যেগুলোর উপর ভিত্তি করে আমরা কোনটা বিনাইন টিউমার না ম্যালিগন্যান্ট টিউমার এগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে। যেমন এখানে আছে ক্যাপসুল, আমরা দেখবো বিনাইন টিউমার হচ্ছে এনক্যাপসুলেটেড, তার ক্যাপসুল আছে, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার হচ্ছে কোনো ক্যাপসুল নাই। তারপর মোবিলিটি দেখবো আমরা, বিনাইন টিউমার নর্মালি মোবাইল হয় না, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারটা কিছুটা মোবাইল হতে পারে। রেট অফ গ্রোথ, বিনাইন টিউমারের গ্রোথ একরকম, ম্যালিগন্যান্টটা আরও কম, কীরকম মাইটোটিক ফিগার দেখবো বিনাইনে কীরকম, ম্যালিগন্যান্টে কীরকম। হ্যামোরেজ এন্ড নেক্রোসিস বিনাইনে দেখবো অ্যাবসেন্ট, ম্যালিগন্যান্টে দেখবো প্রেজেন্ট। বেজাল পোলারিটি কি, এটা আমি স্পেশালি বলবো। যেগুলো রেট করা, যেমন ডিফারেন্সিয়েশন, বেজাল পোলারিটি, প্লিওমরফিজম, নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম রেশিও, ক্রোমাটিন কালার, এগুলো আমরা দেখবো। যেমন বিনাইনে ক্রোমাটিন কালার তেমন হয় না, আর ম্যালিগন্যান্ট হাইপার ক্রোমাটিজম হয়ে যায়, মানে ক্রোমোজোমের কালার বেড়ে যায়। ইনভেশন, মেটাস্টেসিস, রিকারেন্স, হ্যাঁ, এই যে লাস্টের তিনটা ইনভেশন, মেটাস্টেসিস, রিকারেন্স, এগুলো বিনাইনে কখনোই থাকে না, এগুলো অলওয়েজ ম্যালিগন্যান্টে থাকে, ঠিক আছে। সো এইগুলোর উপর ভিত্তি করে তো আমরা এটাকে এক্সপ্লেন করে দিতে পারি, ফিচার অ্যান্ড ডিফারেন্টও পারি। সো আমরা একটু দেখি। সো আমি ওভারঅল বলে দিলাম যে ক্যাপসুল কিন্তু বিনাইনে থাকে না, ম্যালিগন্যান্টে থাকে। মোবিলিটি বিনাইনে থাকে না, ম্যালিগন্যান্টে থাকে। তারপর হচ্ছে এই যে ইনভেশন, মেটাস্টেসিস, রিকারেন্স, এগুলো বিনাইনে থাকে না, ম্যালিগন্যান্টে থাকে। সো রেড কালার যেগুলো আছে সেগুলো আমি একটু বলার চেষ্টা করি, তাহলে হয়ে যাবে। আমি ফার্স্টে ব্যাখ্যা করবো ডিফারেন্সিয়েশন কি, তারপর হচ্ছে বেজাল পোলারিটি, প্লিওমরফিজম, নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম রেশিও, ক্রোমাটিন কালার। আচ্ছা, আমরা প্রথমেই যাই ডিফারেন্সিয়েশনের মধ্যে। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন, ওকে। ডিফারেন্সিয়েশন মানে কি? ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে, ধরো আমি বললাম, মানুষ বলে না তুই দেখতে তোর বাবার মতো, এখন আমার চেহারাটা আমার বাবার সাথে কতটুকু মিল আছে, এটা কি বলে? রিজেমব্লেন্স, ইংরেজিতে বলে সাদৃশ্য, বা বাংলায় বলে সাদৃশ্য, ইংরেজিতে বলে রিজেমব্লেন্স, মানে কতটুকু মিল আছে। সো ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার, আমি যদি এখানে একটু আঁকারই চেষ্টা করি, এই যে এটা ধরো আমার একটা নর্মাল সেল, এর ভিতরে আমার কিছু, এগুলো হচ্ছে আমার নর্মাল সেল। এখন এটা আস্তে আস্তে মিউটেশনের কারণে কিছুটা টিউমার সেলের এখানে নিউপ্লাস্টিক সেলও কালো কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ধরো ধরো এই যে লাল বাদেও কিছু কালো কালো সেল হচ্ছে, যেগুলো হচ্ছে আমাদের কি টিউমার সেল হয়ে যাচ্ছে। তো এখন এই লাল সেলের সাথে কালো সেলের কী পরিমাণ রিজেমব্লেন্স আছে বা মিল আছে, সেটা আমরা কি থেকে জানতে পারি? সেটা আমরা জানতে পারি যে এই ডিফারেন্সিয়েশন থেকে। সো হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন? মানে নর্মাল সেলের সাথে টিউমার সেলের কী পরিমাণ মিল। যদি দেখি নর্মাল সেলের সাথে টিউমার সেলের ভালোই মিল আছে, চেহারার মিল আছে, তাহলে তো সেটা ভালো, নর্মাল সেলের কাছাকাছি। যদি দেখি যে নর্মাল সেলের সাথে টিউমার সেলের মিল নাই, তাহলে তো খারাপ, কারণ নর্মাল সেলের চেহারা একরকম, টিউমার সেলের চেহারা আরেক রকম হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে নর্মাল সেলটা আস্তে আস্তে টিউমার সেলে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এক্সটেন্ট অফ মরফোলজিক্যাল অ্যান্ড ফাংশনাল রিজেমব্লেন্স অফ টিউমার সেল টু কারেসপন্ডিং নর্মাল সেল। টিউমার সেলটা কারেসপন্ডিং নর্মাল সেলের সাথে কতটুক রিজেমব্লেন্স করছে সেটা। যেমন আমি যদি ওকে এখানে একটু এঁকেই দেখাই, এই যে ধরলাম এগুলো আমার নর্মাল সেল। এখন কিছু কিছু সেল একটু নর্মাল থেকে কী হলো, টিউমার সেলের দিকে চলে গেল, এগুলো আমি রেড করে দিলাম। তাহলে দেখো এগুলো ব্ল্যাকগুলো হচ্ছে নর্মাল সেল আর এগুলো হচ্ছে টিউমার সেল। এখন আমরা যদি দেখি টিউমার সেলগুলো দেখতে এখনও এই নর্মাল সেলের মতোই, তাহলে তো ভালো, এগুলো নর্মালের কাছাকাছি আছে। কিন্তু যদি দেখি এগুলো পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে, চেহারা ডিফারেন্স হয়ে যাচ্ছে ওগুলো থেকে, তাহলে তো আমার খারাপের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তখন যখন আমরা দেখি যে নর্মাল সেল আর টিউমার সেল দেখতে কাছাকাছি, তখন আমরা সেটাকে বলি কি ওয়েল ডিফারেন্সিয়েটেড। এরকম আমাদের 4টা স্টেপ আছে। সো এই যে একটাকে বলি আমরা হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেট ডিফারেন্সিয়েটেড, তারপরে পোর ডিফারেন্সিয়েটেড, একদম হতে পারে আনডিফারেন্সিয়েটেডের আরেক নামই বলে অ্যানাপ্লাস্টিক সেল। হ্যাঁ, আচ্ছা যাক, ওগুলোতে আমরা পরে আসবো। তার মানে দেখো, যদি দেখি যে টিউমার সেল আর আমাদের নর্মাল সেল মিল আছে চেহারা, তাহলে ভালো, সেটা এখনও খারাপের দিকে যায় নাই। যদি দেখি যে টিউমার সেল আমাদের নর্মাল সেলের সাথে একটু মিল আছে, সেটা হচ্ছে মোটামুটি ভালোই মিল আছে, সেটা হচ্ছে মডারেটলি ডিফারেন্সিয়েটেড। আর যদি দেখি না মিল একদম কমে গেছে, নর্মাল সেলের সাথে তেমন মিলে না, সেটাকে বলে পোর ডিফারেন্সিয়েটেড। আর যদি দেখি যায় না টিউমার সেল আর নর্মাল সেল একদমই মিল নাই চেহারার, তখন সেটাকে বলে আনডিফারেন্সিয়েটেড। সো আমরা যত উপর থেকে নিচে যাব, আমরা এখানে উপর থেকে নিচে যাব, তত আমার খারাপের দিকে যাবে। সো ওয়েল ডিফারেন্সিয়েটেড হলে সেই টিউমারটা একটু হলেও ভালো, মডারেট হলে আর একটু ভালো, মডারেট হলে একটু খারাপ আর কি, পোর হলে সেটা আরও খারাপ, আনডিফারেন্সিয়েটেড হলে একদম টোটালি সেটা খারাপের দিকে চলে যাবে। সো এখানে এগুলো লেখার চেষ্টা করলাম যে ডিফারেন্সিয়েশন এক্সটেন্ট অফ মরফোলজিক্যাল অ্যান্ড ফাংশনাল রিজেমব্লেন্স অফ টিউমার সেল টু কারেসপন্ডিং নর্মাল সেল। আর অ্যানাপ্লাসিয়াটা কী বলে?
যদি একদম টোটালি লেক অফ ডিফারেন্সিয়েশন হয়, মানে টিউমার সেল নর্মাল সেলের সাথে কোনো মিলই নাই, সেটাকে আমরা বলি অ্যানাপ্লাসিয়া। এই অ্যানাপ্লাসিয়াটা কিন্তু হলমার্ক অফ ম্যালিগন্যান্সি। কোনো জায়গায় যদি আমি অ্যানাপ্লাসিয়া দেখি যে টিউমার সেল টোটালি আলাদা হয়ে গেছে, নর্মাল সেলের সাথে তার কোনো মিল নাই, তাহলে সেটা অবশ্যই কি হলমার্ক অফ ম্যালিগন্যান্সি, মানে সেটা অবশ্যই ম্যালিগন্যান্ট টিউমার হবে, কোনো সন্দেহ নেই। আচ্ছা, এখন অ্যানাপ্লাসিয়ার ক্যারেক্টার এগুলো আমরা দেখব, যেখানে বেজাল পোলারিটি লস হয়, প্লিওমরফিজম হয়। কিন্তু এর আগে আমি একটু প্লিওমরফিজম সম্পর্কে বলে আসতে চাই, এবং নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম রেশিও। প্লিওমরফিজম কি, এগুলোতে আমি একসাথেই যেতে পারি, যে হচ্ছে এই যে অ্যানাপ্লাসিয়া মানে কি বললাম, যে এখানে হচ্ছে বেজাল পোলারিটি লস হবে। এখন বেজাল পোলারিটি কাকে বলে, যেমন আমি যদি এখানে একটু যাই, বেজাল পোলারিটি কাকে বলে, যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের বেস, এগুলো ধরো আমি টিউমার সেল আঁকলাম। এই নর্মালি টিউমার বেজের কাছাকাছি সেলগুলো থাকে, তার মানে বেজাল পোলারিটি ইনটেক্ট আছে। কোনো কারণে যদি বেস থেকে এগুলো দূরে সরে যায়, এই দূরে সরে দেখা বেস থেকে দূরে সরে গেছে, তাহলে এটাকে হচ্ছে বেজাল পোলারিটি লস্ট। নর্মালি অ্যানাপ্লাসিয়াতে বা হচ্ছে বিনাইন টিউমারে এই নিউক্লিয়াসগুলো বেজাল সেলের কাছাকাছি থাকে, সো বলে বেজাল পোলারিটি ইনটেক্ট। কিন্তু এখানে কিন্তু বেজাল পোলারিটি লস্ট হয়ে গেল, কারণ নিউক্লিয়াসগুলো বেস থেকে দূরে সরে গেছে। সো যখনই আমরা দেখব বেজাল পোলারিটি লস্ট হয়ে গেছে, তার মানে হচ্ছে সে ম্যালিগন্যান্টের দিকে চলে গেছে, এটাকে বলে বেজাল পোলারিটি। ঠিক আছে, আমি বুঝাতে পেরেছি নাকি জানি না। আর এরপরে হচ্ছে আমরা যাব প্লিওমরফিজম। নর্মালি ক্যান্সার সেল এবং দেয়ার নিউক্লিয়াস ভেরিয়েশন হয়, নর্মাল ভেরিয়েশন ইন সাইজ এন্ড শেপ। নর্মাল তো সবগুলো সেলের সাইজ মোটামুটি একই রকম থাকার কথা ছিল, একই রকম। কিন্তু আমরা যখন ম্যালিগন্যান্টের দিকে ট্রান্সফর্ম হয়, দেখি একটা সেল কখনো বড় হয়, ছোট হচ্ছে, তাহলে ভেরিয়েশন ইন সাইজ অন শেপ অফ দ্য নিউক্লিয়াস, ওটাকে আমরা বলি কি প্লিওমরফিজম। তাহলে প্লিওমরফিজম মানে কি, এই ক্যান্সার সেলের যে নিউক্লিয়াসগুলো আছে এবং নর্মাল সাইজ অ্যান্ড যে শেপ আছে, এগুলো কি হয় ভেরিয়েশন করে, এটাই বলে ক্যান্সার সেল অ্যান্ড দেন নিউক্লিয়াস ভেরিয়েশন ইন সাইজ অ্যান্ড শেপ, এটা প্লিওমরফিজম। তাহলে লস অফ পোলারিটি কোথায় হবে, অবশ্যই ম্যালিগন্যান্ট হবে। প্লিওমরফিজম কোথায় হবে, অবশ্যই ম্যালিগন্যান্ট হবে, বা এগুলো ক্যারেক্টার অফ অ্যানাপ্লাসিয়া বলা যায়। আর দেখো নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম রেশিও, এটা অনেকে বুঝতে একটু ঝামেলা করো। দেখো নর্মালি যেই টিউমারটা বিনাইন, তার নিউক্লিয়াসটা কি থাকে, নিউক্লিয়াসটা ছোট থাকে, আর হচ্ছে সাইটোপ্লাজমটা একটু বড় থাকে। কিন্তু যখন ম্যালিগন্যান্ট টিউমার হয়, ম্যালিগন্যান্ট টিউমার হলে উল্টো হয়ে যায়, নিউক্লিয়াসটা আস্তে আস্তে বড় হতে থাকে, সাইটোপ্লাজমটা কি হয় আস্তে আস্তে ছোট হয়। তাহলে তুমি বলো নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম রেশিও মানে কি, এখানে নিউক্লিয়াস, ওপরে নিউক্লিয়াস আর নিচে হচ্ছে সাইটোপ্লাজম, এটাই তো নিউক্লিয়াস বাই সাইটোপ্লাজম। সো নিউক্লিয়াসটা যদি আস্তে আস্তে বড় হতে থাকে, আর এই সি এর মান যদি, মানে সাইটোপ্লাজমের মান যদি কমতে থাকে, তাহলে এই রেশিওটার মান কী হবে, রেশিওটার মানও বাড়তে থাকবে, মানে সি যত কমতে থাকবে রেশিওর মানটা তত বাড়তে থাকবে। সো রেশিওর মানটা বাড়া মানেই সাইটোপ্লাজম কমা, নিউক্লিয়াস বাড়া, তার মানে এটা ম্যালিগন্যান্টের একটা ফিচার। সো নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম রেশিও নর্মালি থাকে 1:1:2, কিন্তু এটা যখন 1:4 বা 6-এর দিকে চলে যায়, তখন সেটা ম্যালিগন্যান্ট টিউমারের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, এগুলো এই লস অফ পোলারিটি, প্লিওমরফিজম, নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম রেশিও, এগুলো হচ্ছে সব ম্যালিগন্যান্ট টিউমারের ফিচার, এবং বা এগুলো অ্যানাপ্লাসিয়ারও ফিচার। কারণ অ্যানাপ্লাসিয়া মানে কি, লেক অফ ডিফারেন্সিয়েশন, মানে ছিল সেটা ম্যালিগন্যান্ট টিউমার। সো এগুলো ম্যালিগন্যান্ট টিউমার বা অ্যানাপ্লাসিয়ার ফিচারে আমরা বলতে পারি। আরেকটা আমরা ফিচার বলি, সেটা হচ্ছে হাইপারক্রোমাটিজম। নর্মালি একটা বিনাইন টিউমারকে আমরা যদি দেখি, তার ক্রোমোজোমগুলো এরকম কালার থাকে না, কিন্তু যখন ম্যালিগন্যান্ট টিউমার হয়ে যায়, তখন তার ক্রোমোজোম, এই ক্রোমাটিনগুলো দেখা যায় অনেক কালারফুল হয়ে যায়, হ্যাঁ, এই যে অনেক কালারফুল হয়ে গেছে, আমি লাল দিয়ে দিলাম। সো এটাকে বলে হাইপারক্রোমাটিজম, বা রং ধারণ ক্ষমতা তাদের বেড়ে যায়। সো এখন যদি ওভারঅল আমি বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্টের কিছু ডিফারেন্সে আসি, রেট অফ গ্রোথ বিনাইনে হচ্ছে এই 10টা যে আমি একটু আগে দিলাম, রেট অফ গ্রোথ বিনাইনে স্লো, ম্যালিগন্যান্টের র্যাপিড, তারপরে ক্যাপসুলেটেড, ওইটা নন ক্যাপসুলেটেড, তারপর ওয়েল ডিফারেন্সিয়েটেড, আর ওইটা কি, ওইটা দেখো বিনাইনের ডিফারেন্সিয়েশনটা কিন্তু ওয়েল, মানে চেহারার মোটামুটি মিল আছে। আর ম্যালিগন্যান্টের হচ্ছে সেকেন্ডটা থেকে লাস্টেরটা পর্যন্ত হতে পারে, মডারেট থেকে একদম আনডিফারেন্সিয়েট পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু একদম মডারেট থেকে আনডিফারেন্সিয়েট পর্যন্ত হতে পারে। আর মেটাস্টেসিস বিনাইনে কখনো মেটাস্টেসিস হয় না, ম্যালিগন্যান্ট অলওয়েজ হয়ে যায়। তারপরে ইনভেশন, মেটাস্টেসিস, এগুলো দেখাই যায়। সো এখানে ওভারঅল আমি ফুলটা দেওয়ার চেষ্টা করেছি, যেমন ডিফারেন্সিয়েশন বিনাইনে হচ্ছে ওয়েল, আর ম্যালিগন্যান্টে ওয়েল টু আনডিফারেন্সিয়েটেড হতে পারে। প্লিওমরফিজম বিনাইনে অ্যাবসেন্ট থাকে, ম্যালিগন্যান্টে প্রেজেন্ট। রেট অফ গ্রোথ বিনাইনটা অবশ্যই স্লো আর এটা র্যাপিড। মাইটোটিক ফিগার ফিউ, মাইটোসিস বেশি হয় না, আর ওইটার মধ্যে নিউমেরাস বা অ্যাবনর্মালি হয়। নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম রেশিও অলরেডি বললাম, নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম রেশিও হচ্ছে এখানে এই বেশি অল্টার হয় না, আর ওখানে অল্টার হয়ে যায়। তারপরে হচ্ছে সাইজ ইউজুয়ালি স্মল থাকে, ওইটা লার্জার হয়ে যায়। হেমোরেজ অ্যান্ড নেক্রোসিস, এটা বিনাইনে থাকে না, ম্যালিগন্যান্টে থাকে। ক্যাপসুল অলরেডি বলেছি, বিনাইনটা এনক্যাপসুলেটেড, ক্যাপসুল থাকে, ওইটা নন ক্যাপসুলেটেড। মোবিলিটি বিনাইনটা মোবাইল থাকে,
আর ফিক্সড টু সারাউন্ডিং টিস্যু। সরি, আমরা মনে হয় আগে বলেছিলাম যে বিনাইনটা এই মোবাইল হয় না। বিনাইনটা নর্মালি মোবাইল হয়, আর মেলিগন্যান্টটা কিন্তু নন মোবাইল বা এটা ফিক্সড থাকে। লোকাল ইনভেশন, ইয়েস, বিনাইনটা কিন্তু রিমেন লোকালাইজড, লোকাল জায়গায় থাকে, আর ওইটা কিন্তু ইনফিলট্রেট হয়ে যায়, মানে ছড়িয়ে যায় সারাউন্ডিং টিস্যুতে। সো মেটাস্টেসিস বিনাইনে কখন হয় না, কিন্তু মেলিগন্যান্ট হতে পারে। ক্লিনিক্যাল ইফেক্ট, কোনটা ভালো কোনটা খারাপ? অবশ্যই বিনাইনটা মোটামুটি ভালো, মেলিগন্যান্টটা অনেক খারাপই, ঠিক আছে? সো এটা ফাটাল। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আমরা আজকে কী কী পড়লাম? আমরা হোয়াট ইজ নিউপ্লাসিয়া, এটা মানে কি, কীভাবে টিউমারের নামকরণ করে, নোমেনক্লেচার, বিনাইন মেলিগন্যান্টকে কীভাবে আলাদা করে, হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন, হোয়াট ইজ প্লিউমরফিজম, নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম রেশিও, এগুলোর উপর ভিত্তি করে কীভাবে আলাদা করা যায় আমরা দেখেছি। সো আজকের পার্টটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।